আসসালামু আলাইকুম ক্লাস 9 কি অবস্থা তোমাদের? আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটা ক্লাসে দেখা হয়ে গেল। জি, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের আজকে হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস, ঠিক আছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাই। কে? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? তোমাদের কি এক্সাম চলতেছে নাকি? পরীক্ষা চলতেছে? ক্লাস 10-এ হচ্ছে অনেক স্কুলে পরীক্ষা চলতেছে। তো তোমাদেরও মনে হয় অনেক স্কুলে, হ্যাঁ ওই যে এক্সাম চলতেছে, তাই না? কালকে ইংলিশ পরীক্ষা, আচ্ছা ভালো করে এক্সাম দিও। আচ্ছা, তো বেশিরভাগেরই এক্সাম চলতেছে, তারপরে তোমরা ক্লাস করতে আসছো, এই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের হয়তোবা আগামীকাল এক্সাম নাই, তাই তোমরা আজকে ক্লাস করতে আসছো। ভালো, সময়েরটা সময়ে শেষ করে ফেলাটা বেটার। পরে দেখা যায় পরে করব করতে করতে একটা সময় অনেক ক্লাস একসাথে জমে যায়, এই কারণে হচ্ছে পরে আর শেষ করা যায় না। তো সময়ের কাজ সময়ে করা উচিত, তোমরা করতেছো, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, তো সবাইকে ধন্যবাদ যে কালকে ক্লাস থাকার পরে আপনারা আসছেন। তো আসেন আমরা দেখি একটু কিভাবে কাজে লাগানো যায়। তো চলতেছে কি, হাফ হাফ ইয়ারলি পরীক্ষা চলতেছে, তাই না? অনেক সিলেবাস, 5টা চ্যাপ্টার, 6টা চ্যাপ্টার, 7টা চ্যাপ্টার, 8টা চ্যাপ্টার করে, তাই না? সো রিভিশন তো করা লাগে, তাই তো? কারণ রিভিশন না করলে তো আমরা যতই পড়ে যাই, পরীক্ষার হলে গিয়ে হয়তো বা মনে থাকে না, তাই না? সো রিভিশনের ক্ষেত্রে আমি তোমাদেরকে আমার একটা নিজস্ব রুল ছিল, বুঝছো? যে আমি যখন রিভিশন দিতাম, সাপোজ এই যে আমার কালকে বায়োলজি পরীক্ষা, ধরো কথার কথা, সো আমি পড়ছি আজকে সারাদিন, সো পড়ে যতটুকুই শেষ হয়েছে, বা ধরো আমার আজকে একটা পরীক্ষা ছিল, আজকে রবিবার, কালকে আবার আরেকটা পরীক্ষা, ধরো কালকে বায়োলজি পরীক্ষা, তো আমার বায়োলজিতে আছে হচ্ছে 6টা চ্যাপ্টার। আমি কি করতাম জানো? আমি তো রাতের বেলা পড়া শুরু করতাম, অনেকে তোমরা হয়তো বা দুপুর বেলায় পড়া শুরু করে দাও, বাট আমি রাতের বেলা পড়া শুরু করতাম, ধরো মাগরিবের পরে 7টার দিকে। তো 7টার দিকে বসে 3 ঘন্টা 4 ঘন্টা যতক্ষণ সময় লাগতো, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টায় সবগুলো একবার ভালো মতো পড়তাম, বুঝছো? সবগুলো একবার ভালো মতো শেষ করতাম। তারপরে আমার যদি কখনো রিভিশন করা লাগতো, তাহলে আমি একটা জিনিস ফলো করতাম, তোমরাও ফলো করতে পারো, তোমাদের অনেক হেল্প হবে। আমি সবসময় 50% রুল ফলো করতাম, বুঝছো? আমি হচ্ছে তোমাদের তৌহিদ ভাইয়া, মানে চিহ্ন, এটা তো আসলে নাম। আচ্ছা, আমি আসলে 50% রুল ফলো করতাম, বুঝছো? 50%। সো হোয়াট ইজ 50% রুল? 50% রুল কি? 50% রুল হচ্ছে যে ধরো তুমি প্রথমবার পড়ছো, ঠিক আছে, বায়োলজি তোমার প্রথমবার পড়তে ধরো 3 ঘন্টা সময় লাগছে, বা ধরো তোমার বায়োলজি দ্বিতীয় অধ্যায় তোমার পড়তে 1 ঘন্টা সময় লাগছে, ঠিক আছে? সো দ্বিতীয় অধ্যায় অনেক কঠিন, তাই না? সেকেন্ড অধ্যায়টা একটু কঠিন। সো ধরো তুমি দ্বিতীয় অধ্যায় একবার পড়ছো, 1 ঘন্টা সময় লাগছে, এখন তোমার মনে হচ্ছে যে আমার দ্বিতীয় অধ্যায়টা আরেকবার পড়া উচিত, আমার দ্বিতীয় অধ্যায়টা কি আরেকবার পড়া উচিত, ঠিক আছে? সো তোমার মনে করো 10টায় পড়া শেষ হয়ে গেছে, তুমি খাওয়া দাওয়া করলা, ফ্রেশ হইলা, তারপরে আবার 11টা বাজে ভাবলা যে ঘুমায় যাব, তার আগে দেখি একটু দ্বিতীয় অধ্যায়টা আবার একটু পড়ি, ঠিক আছে? সো তখন হচ্ছে কি হয়, তোমার কি করা উচিত? তুমি যখন দ্বিতীয়বার এই সেকেন্ড অধ্যায়টা পড়বা, তখন তোমার 1 ঘন্টার অর্ধেক সময়,
অর্থাৎ 30 মিনিট সময় দেওয়া উচিত। চেষ্টা করবা 30 মিনিটের মধ্যে হচ্ছে তুমি রিভিশনটা শেষ করার। তাহলে সকালে উঠে তুমি আরো একবার পড়বা, তাই না? সকালে কি ধরো তোমার পরীক্ষা 10টায়, তুমি বের হবা 9টায় বা 9:30টায়, সো তুমি এর আগে কি 7টা বাজে উঠে কি একটু পড়বা না? সো তখন কি করবা, যখন 3 নাম্বার বার পড়বা তখন 8 আরো হাফ অর্থাৎ 15 মিনিট, 15 মিনিটের মধ্যে সিলেবাস শেষ করবা। আমি আমার মেডিকেল ভর্তি পরীক্ষার আগে এইভাবে 6 বার রিভিশন দিছিলাম, প্রত্যেকবার আগের রিভিশনের অর্ধেক, প্রত্যেকবার আগের রিভিশনের অর্ধেক। সো তোমরাও এটা ফলো করতে পারো, তোমাদের খুবই হেল্প হবে। সেটা হচ্ছে প্রত্যেকবার সেকেন্ড টাইম রিভিশন দেওয়ার সময় প্রথম রিভিশনের অর্ধেক সময় ইউজ করবা, 3 নাম্বার বার রিভিশন দেওয়ার সময় দ্বিতীয় রিভিশনের অর্ধেক সময় ইউজ করবা, চতুর্থবার হচ্ছে 3 নাম্বার রিভিশনের অর্ধেক সময় ইউজ করবা। তাহলে দেখবা যে তোমার রিভিশনও ভালোভাবে হচ্ছে, তোমার পড়াগুলাও ইজিলি মনে থাকতেছে। সো বুঝতে পারছি, আমি এই রুলটা ফলো করতাম। সো তোমরা হচ্ছে, আচ্ছা ওই যে ইসমাম বলছে স্যার আমাদের পরীক্ষা সকাল 8টা থেকে, তাইলে তুমি 6টা বাজে উঠে যাও, 6টা বাজে উঠে তুমি 1 ঘন্টা পড়ো, জাস্ট মেইন জিনিসগুলা পড়ো। আমি যেমন সব সময় পরীক্ষার দিন সকালবেলা একটু পড়তাম, অনেকে হয়তো বা পড়ে না, বাট আমি পড়তাম সব সময়, পরীক্ষার দিন সকালবেলা পড়তাম। বুঝতে পারছো? সো এইভাবে চেষ্টা করবা, তাইলে দেখবা রিভিশনও ঠিক মতো হবে, পরীক্ষাও ভালোভাবে হবে। আচ্ছা, আব্দুল্লাহ বলছে স্যার আমার কালকে কোরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা, আমার ক্লাসটা কি করা উচিত? তোমার ইচ্ছা, তোমার যদি মনে হয় তোমার ওই সাবজেক্ট ভালো মতো পড়া হয়েছে তুমি ক্লাস করতে পারো, আর তোমার যদি মনে হয় যে ওই সাবজেক্ট ভালো মতো পড়া হয় নাই তাহলে তুমি ওই সাবজেক্ট গিয়ে পড়তে পারো। কারণ আজকে আমরা মেইনলি হচ্ছে কোশ্চেন সলভ করব, আজকে আমরা মেইনলি এমসিকিউ এবং সিকিউ সলভ করব। ঠিক আছে, আজকে আমরা কি করব, এমসিকিউ এবং সিকিউ সলভ করব। সো আসো শুরু করি। আচ্ছা, শুরু করার আগে এই অধ্যায়ের আমরা একটু রোড ম্যাপটা দেখে নেই। জীবে পরিবহন, তাই না? অধ্যায়ের নাম কি? জীবে পরিবহন, জীবে পরিবহন। সো এই অধ্যায়কে দুইটা ভাগে ভাগ করা হয়েছে বেসিক্যালি। একটা হচ্ছে কি উদ্ভিদে পরিবহন, একটা হচ্ছে কি প্রাণীতে পরিবহন, তাই না? উদ্ভিদে পরিবহন, একটা হচ্ছে প্রাণীতে পরিবহন। সো উদ্ভিদে পরিবহনে আবার কয়েকটা পার্ট ছিল, তাই না? যেমন একটা ছিল পানি শোষণ, পানি ও খনিজ লবণ পরিবহন। আর একটা ছিল কি প্রশোধন। প্রাণীর পরিবহনে কি ছিল মেইনলি একটা জিনিসই ছিল, সেটা হচ্ছে কি রক্ত। রক্ত সংবন্ধনের মধ্যে আবার বেশ কিছু অংশ ছিল, যেমন এক ছিল রক্ত, আরেকটা ছিল হৃৎপিণ্ড, আরেকটা ছিল কি রক্তনালী, সাথে ছিল কি এক ছিল রক্ত, তারপরে ছিল হৃৎপিণ্ড, তারপরে ছিল কি বিভিন্ন রোগ, তাই তো? ওকে, আচ্ছা। সো পানি ও খনিজ লবণ, আমি একটু প্রত্যেকটা অংশ হচ্ছে কি কি সিকিউ আসে এই অধ্যায় থেকে এটা একটু বলে দিচ্ছি। হ্যাঁ,
এই অধ্যায় থেকে কি কি সৃজনশীল আসে আমি একটু ওগুলা তোমাদেরকে আগে মার্ক করে দিচ্ছি যে কোন কোন টপিক ইম্পর্টেন্ট। সো ফার্স্টে আসতে হচ্ছে পানি ও খনিজ লবণ পরিবহন। তোমাদের মনে আছে নাকি আমরা পড়ছিলাম ওই যে ব্যাপন, অভিস্রবণ, ইমবাইবিশন, তাই না? ইমবাইবিশনের মাধ্যমে কি হয় মনে আছে? পানি শোষণ করে। ব্যাপনে কি হয়? উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে যায়। অভিস্রবণে কি হয় মনে আছে? দুইটা দ্রবণ থাকে, নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে হচ্ছে কে যায় মনে আছে? দেখি বলো তো। অভিস্রবণে দুইটা পাত্র থাকে, নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে কে যায়? দ্রব যায় নাকি দ্রাবক যায় নাকি দ্রবণ যায়? বলতো, দ্রব যায় নাকি দ্রাবক যায় নাকি দ্রবণ যায়? বলে ফেলি, দেখি বলতো কোনটা যায়? অভিস্রবণে, খুবই ইম্পর্টেন্ট। অভিস্রবণ নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বে। ইয়েস, ফাইজা পারছে সবার আগে। লিখনও পারছে, জেরিন পারছে, বাকিরা হচ্ছে না তো। অভিস্রবণ কাকে বলে মনে নাই? দুইটা পাত্র ছিল, একটা পর্দা দ্বারা আলাদা করা ছিল, একটা ছিল উচ্চ ঘনত্ব, একটা ছিল নিম্ন ঘনত্ব। নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে কে যাচ্ছিল? দ্রাবক যাচ্ছিল। 50% রয়েছে আর 50% ভুল করছো, এবার হবে না তো। 50% হইছে আর বাকি 50% হচ্ছে তোমরা ভুল করছো, এবার হবে না। আচ্ছা, সো এরপরে কি হয়েছে? পানি হচ্ছে ওই যে ব্যাপন প্রক্রিয়া ফার্স্টে প্রবেশ করছে, এরপরে অভিস্রবণের মাধ্যমে হচ্ছে তোমার একেবারে গোড়া পর্যন্ত, পাতা পর্যন্ত চলে গেছিল। সো এখান থেকে মাঝে মাঝে সৃজনশীল আসে, সো এটাকে আমি স্টার দিব হচ্ছে 1 স্টার। এই টপিকটাকে আমি 1 স্টার দিব। আচ্ছা, প্রশেদন। প্রশেদন কাকে বলে মনে আছে? প্রশেদন কাকে বলে মনে আছে? দেখি বলো তো, প্রশেদন কাকে বলে? লিখো, প্রশোধন কাকে বলে লিখো, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, 1 এ আসে, 2 এ আসে, 3 এ আসে, 4 এ আসে, তাই না? প্রশোধন কাকে বলে বলো? যে প্রক্রিয়ায় উদ্ভিদ কার মাধ্যমে কি করে? যে প্রক্রিয়ায় উদ্ভিদ কার মাধ্যমে কি করে? সবার কমেন্টই দেখা যাচ্ছে, সমস্যা নাই, তোমার কমেন্ট করতে থাকো। ইয়েস, পানি বের করে দেয় কার মাধ্যমে? যে প্রক্রিয়ায় উদ্ভিদ শরীর থেকে অতিরিক্ত প্রাণী, না পানি, উদ্ভিদের শরীরে প্রাণী থাকবে কেন? পানি, তাসিন এটা পানি হবে। ইয়েস, যে প্রক্রিয়ায় উদ্ভিদ কি করে? বায়বীয় অঙ্গের মাধ্যমে অতিরিক্ত পানি বের করে দেয় তাকেই বলে হচ্ছে প্রশেধন। তাকে কি বলে? তাকেই বলে হচ্ছে প্রশেধন। সো প্রশেধনটা খুবই ইম্পর্টেন্ট, প্রশেধনের প্রক্রিয়াটাও আমি তোমাদেরকে পড়াইছি। এখান থেকে তোমাদের প্রশেধনের সবকিছুই লাগবে, ঠিক আছে? প্রভাবক, গুরুত্ব, প্রক্রিয়া। দেখি বলো তো মনে আছে নাকি? প্রশেধনকে অতি প্রয়োজনীয় অমঙ্গল বলেছিল কে? বলতো, মনে আছে নাকি? প্রশেধনকে অতি প্রয়োজনীয় অমঙ্গল বলেছিল কে? প্রশেধনকে অতি প্রয়োজনীয় অমঙ্গল বলেছিল কে? আচ্ছা, আব্দুল্লাহ লিখছে স্যার পরীক্ষার জন্য কিছু পড়ান। পরীক্ষার জন্য তো তোমাদেরকে গত 6 মাস ধরেই পড়ানো হচ্ছে, পরীক্ষার জন্য আর কি পড়াবো নতুন করে? আল্লাহ, শিখর স্টুডেন্টরা কি এত গাধা যে একজনও পারতেছে না? প্রসেদনকে অতি প্রয়োজনীয় অমঙ্গল বলেছিল কে? ইয়েস,
আসমিতা পারছে সবার আগে। ছেলেরা তো কিছুই পারতেছে না, সব উল্টা পাল্টা অ্যান্সার দিচ্ছে। মেয়েরা পারতেছে। কি ছেলেদের এই অবস্থা কেন? ক্লাস 10-এ হচ্ছে সব ছেলেরা পারে, মেয়েরা কিচ্ছু পারে না। মানে ক্লাস 10-এর ক্লাসে পরীক্ষা নিলে দেখা যায় সব ছেলেরা পারতেছে, প্রথম 10 সব ছেলে। হ্যাঁ ইয়াসমিন, এক্সাম দিবা দিবা। আল্লাহ। প্রসাধনকে অতি প্রয়োজনীয় অমঙ্গল বলেন হচ্ছে বিজ্ঞানী কার্টিস। প্রসাধনকে অতি প্রয়োজনীয় অমঙ্গল বলেন হচ্ছে বিজ্ঞানী কার্টিস। আচ্ছা, এরপরে আসো প্রাণীর পরিবহন, রক্ত। আমাদের দেহে রক্ত থাকে কত? 5 থেকে 6 লিটার। রক্তের কয়টা অংশ? 2টা অংশ। এক কি? রক্তরস, রক্তকণিকা। রক্তরস ছিল 55%, রক্তকণিকা ছিল 45%। রক্তকণিকা আবার কয় ধরনের? 3 ধরনের। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। লোহিত রক্তকণিকার প্রধান কাজ কি? অক্সিজেন পরিবহন করা। শ্বেত রক্তকণিকার প্রধান কাজ কি? জীবাণু ধ্বংস করা। তাহলে এবার তোমরা বলো অনুচক্রিকার প্রধান কাজ কি? অনুচক্রিকার প্রধান কাজ কি বলো? এই যে তোমাদেরকে গত 1 মাস ধরে এই অধ্যায় পড়াচ্ছি, যদি না পারো এখন কেমন লাগে বলো? বলো অনুচক্রিকার প্রধান কাজ কি? স্যার আমি আজকে নতুন জয়েন হয়েছি। হ্যাঁ ক্লাস করো, আমাদের আজকে এই অধ্যায়ের লাস্ট ক্লাস, ঠিক আছে? তো তুমি হয়তো বা আজকে বেশিরভাগ পড়াই বুঝবা না। ইয়েস, রক্ত পড়া বন্ধ করা বা রক্ত জমাট বাঁধানো। এর প্রধান কাজ কি? রক্ত জমাট বাঁধানো, ঠিক আছে? আচ্ছা তাহলে অনুচক্রিকার প্রধান কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো। তো এখান থেকে কি কি আসে পরীক্ষায়? এই জিনিসে আসে, রক্ত জমাট প্রক্রিয়া বা রক্ত তঞ্চন প্রক্রিয়া। খুবই ইম্পর্টেন্ট। এরপরে আরেকটা টপিক ছিল কি? এবিও ব্লাড গ্রুপ। এবিও ব্লাড গ্রুপ। বলো কে সবাইকে রক্ত দিতে পারে? বলো এবিও ব্লাড গ্রুপে কে সবাইকে রক্ত দিতে পারে? বলো দেখি, পড়ানো হয়েছে। কে সবাইকে রক্ত দিতে পারে? ও পজিটিভ না নেগেটিভ? কে সবাইকে রক্ত দিতে পারে? ও পজিটিভ। আর সবার থেকে রক্ত নিতে পারে কে? এবি নেগেটিভ। সবার থেকে রক্ত নিতে পারে কে? এবি নেগেটিভ। ঠিক বলছি না ভুল বলছি? বলো তো দেখি ঠিক বলছি নাকি ভুল বলছি? ইয়েস, সবাইকে রক্ত দিতে পারে কে? ও নেগেটিভ। আর সবার থেকে রক্ত নিতে পারে কে? এবি পজিটিভ। সবার থেকে রক্ত নিতে পারে কে? এবি পজিটিভ। আচ্ছা আসো, সো এই দুইটাই অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা এরপরে আসো হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের বাহিরে থাকে কি? পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের কয়টা প্রকোষ্ঠ? 4টা। কি? ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে একটা কপাটিকা থাকে, তার নাম ছিল কি? ট্রাইকাসপিড কপাটিকা। বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝখানে একটা কপাটিকা থাকে, তার নাম ছিল কি বলো তো দেখি? সহজটা জিজ্ঞেস করলাম। বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝখানে একটা কপাটিকা থাকে, ওই কপাটিকাটার নাম কি ছিল? মনে করো তো। যে পারবে তার মেডিকেলে চান্স পাওয়ার পসিবিলিটি 90%। বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝে যে কপাটিকাটা থাকে, ইয়েস ফাইজা পারছে সবার আগে, আব্দুল মজিদও পারছে, নরোত্তম মরিয়ম পারছে।
সাজিদ পারছে, তুবা পারছে। আচ্ছা, এখন বলার পর এখন সবাই পারতেছে মাশাআল্লাহ। কিন্তু তারপরেও জেরিন পারলো না। আরে বাইকা স্পিড কপাটিকা, আমি বলছিলাম না ওই যে বা 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 দিয়ে মনে রাখতে, বামলিন্দ, বাম নিলয়, ডাই না বাই, বাইকা স্পিড কপাটিকা। ঠিক আছে। আচ্ছা, তারপরে ছিল হচ্ছে রক্তনালী, শিরা, ধমনী, কৈশিক জালিকা। শিরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, ধমনী হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। বলতো এমন একটা ধমনী আছে যেটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, কে? এমন একটা ধমনী আছে যেটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, কে? দেখি মনে করো তো। ইয়েস, পালমোনারি বা ফুসফুসীয় ধমনী, এরা কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। আচ্ছা, তারপরে যদি আমরা আরো সামনের দিকে আসি তাহলে চলে আসে হচ্ছে কি ওই যে লিপিড প্রোফাইল, মানে কোলেস্টেরল, লিউকেমিয়া, হার্ট অ্যাটাক, তাই না? আচ্ছা, সো ওইগুলা নিয়ে আর কত কথা বলতেছি না, আমরা চলে যাই ভিতরে আজকের ক্লাসে। আচ্ছা, প্রথম কোশ্চেন, তোমাদেরকে 1 মিনিট করে সময় দেওয়া হবে, অ্যান্সার লিখবা। টিউনিকা ইন্টারনা কি দিয়ে তৈরি? টিউনিকা ইন্টারনা কি দিয়ে তৈরি? আমি এরপরে বুঝিয়ে দিব। তন্তুময় যোজক কলা, অনৈচ্ছিক পেশি, স্নায়ু কলা, সরল আবরণী কলা। 1 মিনিট সময় দেওয়া হইলো, বলো। টিউনিকা ইন্টারনা কি দিয়ে তৈরি? 1 মিনিট মনে করো, টিউনিকা ইন্টারনা কোথায় ছিল? হুম, আর 5 সেকেন্ড। হ্যাঁ, পোলো দিব, দিব সবই দিব। হ্যাঁ, আচ্ছা, টিউনিকা ইন্টারনা কি দিয়ে তৈরি? সরল আবরণী কলা। তোমাদের মনে আছে ধমনী ও শিরা, এদের 3টা অংশ থাকে, তাই না? একেবারে বাহিরের অংশটাকে কি বলে? টিউনিকা এক্সটার্না। একেবারে বাহিরে যেটা থাকে ওটাকে বলে কি? টিউনিকা এক্সটার্না। মাঝখানে যে অংশটা থাকে ওটাকে বলে কি? টিউনিকা মিডিয়া। আর একেবারে ভেতরে যেটা থাকে সেটাকে বলে টিউনিকা ইন্টারনা, তাই না? সেই টিউনিকা ইন্টারনা কি দ্বারা তৈরি? সরল আবরণী কলা। টিউনিকা ইন্টারনা কি দ্বারা তৈরি? সরল আবরণী কলা। আচ্ছা, এটা রাজশাহী বোর্ডে আসছে 2023 সালে। আসো এর পরের প্রশ্নটা দেখি। রক্তের বি গ্রুপ বিশিষ্ট, গ্রুপ হবে এটা, গ্রুপ বিশিষ্ট ব্যক্তি কোন গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারবে? যাদের রক্তের গ্রুপ বি তারা কাদের থেকে রক্ত নিতে পারবে? এ, বি, এ বি, বিও, বলো। হ্যাঁ, পোল দিব, দিব সবই দিব। বলো দেখি ওরা কাদের থেকে রক্ত নিতে পারবে। 1 মিনিট সময় দিলাম। 1 মিনিট।
বি গ্রুপ বিশিষ্ট ব্যক্তি কোন গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারে? এ বি, এ বি, বিও। আচ্ছা, আমরা এটা খুব ভালো মতো পড়ছি। আমরা জানি যারা ক্লাস করছো তারা জানো, যারা ক্লাস করো নাই ওরা হয়তো বা জানো না। যারা ক্লাস করো নাই ওরা অবশ্যই ক্লাস করে নিবা, আর যারা ক্লাস করছো ওরা খুব ভালোভাবেই জানো। কাদের থেকে নিতে পারবে? বি এর থেকে নিতে পারবে আর ও থেকে নিতে পারবে, তাই না? বলো তো এ বি কাদের থেকে নিতে পারবে? এই বি এর জায়গায় যদি থাকতো এ বি, তাহলে এ বি কাদের থেকে নিতে পারতো মানে আছে? এ বি কাদের থেকে নিতে পারতো? ইয়েস, এ বি কি সবার থেকে নিতে পারতো। এ বি কি সবার থেকে নিতে পারতো, এর থেকেও নিতে পারতো, বি থেকেও নিতে পারতো, এ বি থেকেও নিতে পারতো, ওর থেকেও নিতে পারতো, তাই না? এ বি, এ বি, ও। ঠিক আছে, ওকে, নেক্সট আসি। পানি ও খনিজ লবণ পরিবহনে অধিক ভূমিকা রাখে কোনটি? পানি ও খনিজ লবণ পরিবহনে অধিক ভূমিকা রাখে কোনটি? ট্রাকিড, শিপকোষ, ভেসেল নাকি সঙ্গী কোষ? খনিজ লবণ পরিবহনে সবচেয়ে বেশি ভূমিকা রাখে কোনটা? ট্রাকিডও ভূমিকা রাখে আমরা জানি, ভেসেলও ভূমিকা রাখে, শিপকোষ সঙ্গী কোষ তো হচ্ছে খাদ্য পরিবহনে ভূমিকা রাখে। ঠিক আছে, ট্রাকিডও ভূমিকা রাখে, ভেসেলও ভূমিকা রাখে আমরা জানি। কোনটা বেশি ভূমিকা রাখে? কোনটা বেশি ভূমিকা রাখে বলতো? বেশি ভূমিকা রাখে হচ্ছে ভেসেল। বেশি ভূমিকা রাখে কোনটা? বেশি ভূমিকা রাখে হচ্ছে ভেসেল কোষ। ঠিক আছে, বেশি ভূমিকা রাখে কোনটা? বেশি ভূমিকা রাখে হচ্ছে ভেসেল কোষ। ঠিক আছে, ট্রাকিড আর ভেসেলের মধ্যে কে বেশি ভূমিকা রাখে? ভেসেল কোষ বেশি ভূমিকা রাখে। পরের প্রশ্নে যাই, চলো। হিমোগ্লোবিন বহনকারী কণিকাটি নষ্ট হলে কোন রোগ হতে পারে? যশোর বোর্ডে আসছে 21 সালে, থ্যালাসেমিয়া, লিউকেমিয়া, বন্ধ্যাত্ব, কালার ব্লাইন্ড। হিমোগ্লোবিন বহনকারী কণিকা, হিমোগ্লোবিন বহনকারী কণিকা কোনটা বলো? আর ওই কণিকাটা নষ্ট হলে কি হয়? হিমোগ্লোবিন বহনকারী কণিকা কোনটা? হিমোগ্লোবিন বহনকারী কণিকা কোনটা? আরবিসি, তাই না? বা লোহিত রক্ত কণিকা।
হিমোগ্লোবিন বহনকারী কণিকা কোনটা? লোহিত রক্তকণিকা। এটা যদি নষ্ট হয় তাহলে কোন রোগটা হয়? লিউকেমিয়া হয়, তাই না? আমরা জানি লিউকেমিয়াতে কি বেশি তৈরি হয়? শ্বেত রক্তকণিকা। আর কে বেশি কম হয়? লোহিত রক্তকণিকা আর অনুচক্রিকা। ভেরি গুড। আসো পরের প্রশ্নে। রক্তরসে শতকরা কত ভাগ জৈব ও অজৈব পদার্থ থাকে? 8 থেকে 9%, 10 থেকে 12%, 91 থেকে 92%, 90 থেকে 95%। বলো, রক্তরসে শতকরা কত ভাগ জৈব ও অজৈব পদার্থ থাকে? 8 থেকে 9%, 10 থেকে 12%, 91 থেকে 92%, 90 থেকে 95%। রক্তরসে তো দুইটা জিনিস থাকে মেনলি, তাই না? একটা হচ্ছে তোমার কি পানি, আর একটা হচ্ছে রাসায়নিক পদার্থ। এই রাসায়নিক পদার্থতেই তো কি দুইটা অংশ, জৈব পদার্থ আর অজৈব পদার্থ। সরি, বলছে এই দুইটা মিলে টোটাল কত পার্সেন্ট থাকে? এই দুইটা মিলে টোটাল কত পার্সেন্ট থাকে? কত পার্সেন্ট? ইয়েস, 8 থেকে 9%। কত পার্সেন্ট থাকে? 8 থেকে 9%। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আসো এবার একটা কোশ্চেন পোল দেই। সুগন্ধির মতো কণা বাতাসে ছড়িয়ে পড়া কোন ধরনের প্রক্রিয়া? আচ্ছা, এটা পোল দিচ্ছি, অ্যান্সার দাও। পোল দেওয়া হয়েছে, অ্যান্সার দাও। সুগন্ধির মতো কণা বাতাসে ছড়িয়ে পড়া কোন ধরনের প্রক্রিয়া? ভৌত, জৈব, জৈব রাসায়নিক না রাসায়নিক? আচ্ছা, এটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায় হয়, আমরা জানি। কোন প্রক্রিয়ায় হয়? ব্যাপন প্রক্রিয়ায় হয়। সুগন্ধির মতো কণা বাতাসে ছড়িয়ে পড়া কোন ধরনের প্রক্রিয়া? ভৌত, জৈব, জৈব রাসায়নিক না রাসায়নিক? পোল দেওয়া হয়েছে, সবাই পোলে অ্যান্সার করো। আচ্ছা, পোল শেষ করে দেই। আচ্ছা দেখি, এটা একটা ভৌত প্রক্রিয়া। কি ধরনের প্রক্রিয়া? ভৌত প্রক্রিয়া, কারণ এটা হচ্ছে অটোমেটিক বাতাসে ভেসে যায়। তো সবার আগে অ্যান্সার দিচ্ছে কে? সবার আগে অ্যান্সার দিচ্ছে জেরিন, সেকেন্ডে কে? মাহমুদা, 3-এ হচ্ছে রহিমা, 4-এ হচ্ছে জেবা, 5-এ হচ্ছে মজিদ, 6-এ হচ্ছে আরশিমনি, 7-এ হচ্ছে সাদিয়া, 8-এ হচ্ছে আলী আউসাফ খান, 9-এ হচ্ছে আয়েশা, 10-এ হচ্ছে নিশান। ছেলেরা তো কোনো পাত্তাই পেল না, পড়ালেখা করো না। আচ্ছা, উদ্ভিদের মোট প্রশোধনের শতকরা কত ভাগ পত্ররন্ধ্রের মাধ্যমে হয়ে থাকে? 80 থেকে 85। এটা পোল দিচ্ছি, আরেকটা, এটাও পোল দিচ্ছি। হ্যাঁ, পোল দেওয়া হয়েছে, সবাই অ্যান্সার দাও। আচ্ছা, এমনি সেভ করে রাখা যায় না যে আমি জাস্ট অ্যান্সার মাউস দিয়ে টিপ দিয়ে এরপর লঞ্চ করে দিব? এমন করা যায় না?
সাথে সাথে দেওয়া লাগে। কিবোর্ডটা এখানে থাকলে তো আমি নিজেই করতে পারতাম। হ্যাঁ, কিবোর্ড দিয়ে জানি এত, মানে অনেক কোশ্চেন তো আমি নিজেই করি, যেটা মন চাবে ওইটা দিব, যেটা মন যাবে না ওইটা দিব না। উদ্ভিদের মোট প্রসাধনের শতকরা কত ভাগ হচ্ছে প্রসাধনের মাধ্যমে হয়ে থাকে? অ্যান্সার দাও। ৮০ থেকে ৮৫, ৮৫ থেকে ৯০, ৯০ থেকে ৯৫, ৯৫ থেকে ১০০। আচ্ছা, সো চলো পোল শেষ করে দেই। অ্যান্সার ইজ ৯০ থেকে ৯৫%। মাত্র ২৮% মানুষ সঠিক উত্তর দিছো, মানে ২৮% মানুষ পড়াশোনা করছো। দেখি সবার আগে কে অ্যান্সার দিছে? তাসিন আহমেদ, তারপরে হচ্ছে খাদিজা, ৩ জেরিন, ৪ মরিয়ম, ৫ তুবা, ৬ জেবা তাহসিন, ৭ জেবা তাবাসসুম, ৮ শুবা, ৯ তাসফিয়া জান্নাত, ১০ হচ্ছে জিয়াদুল আরেফিন। ছেলে হচ্ছে মাত্র একটা। সিরিয়াসলি, প্রথম ১০ জনের মধ্যে মাত্র ২ জন ছেলে। ওই দিন ক্লাস 10 ব্যাচে হচ্ছে ছেলে ভার্সেস মেয়ে, যে কারা আগে সঠিক উত্তর দিতে পারে। ছেলেদের পয়েন্ট ছিল 30, মেয়েদের পয়েন্ট ছিল 10। ঠিক আছে, প্রথম 10 জনের মধ্যে দেখা যেত 7-8 জন ছেলে, 2-3 জন মেয়ে। 9-এ পুরা উল্টা। 9-এর আগে পড়াশোনা করতেছো না, 9-এ প্রথম 10 জনের মধ্যে প্রথম 8 জনই হচ্ছে মেয়ে, 8 জনই মেয়ে, 2টা মাত্র ছেলে। হবে এভাবে? এ করলে হবে না তো। আচ্ছা, আচ্ছা, তাহলে উদ্ভিদের মোট প্রসাধনের কত ভাগ প্রসাধনের মাধ্যমে হয়? 90 থেকে 95। বাকি 5 থেকে 10% হয় কিসের মাধ্যমে? ত্বকীয় প্রসাধনের মাধ্যমে, তাই না? পরে আসে, আহারে নেটের স্পিড স্লো, এইভাবে করলে হবে না। ঠিক আছে, আসো এরপরে যাই। নিচের কোনটি হাইড্রোফিলিক পদার্থ নয়? সেলুলোজ, কিউটিন, স্টার্চ, জেলাটিন। পোল করে কিভাবে? তুমি যদি এমনি শোয়া রাখো তাইলে ঝামেলা হবে। ই তো ছিল এখানে। ঠিক আছে, আচ্ছা বলো, সময় দেওয়া হইলো 1 মিনিট। 1 মিনিট সময় দেওয়া হয়েছে, বলো। এটা পোল দিলাম না, ছেলেরা একটু ইয়ে হও, এরপর একটা পোল দিবনি। নিচের কোনটি হাইড্রোফিলিক পদার্থ নয়? সেলুলোজ, কিউটিন, স্টার্চ, জেলাটিন। আমরা জানি হাইড্রোফিলিক মানে পানিপ্রিয় পদার্থ, আমরা ইমবাইবিশনে পড়ছিলাম। কে কে? সেলুলোজ, স্টার্চ, জেলাটিন। তাহলে অ্যান্সার হচ্ছে কি? কিউটিন। অ্যান্সার হচ্ছে কে? কিউটিন। ঠিক আছে, আচ্ছা পরটায় যাই। শুকনো কাঠ পানি শোষণ করে স্ফীত হওয়ার সাথে সম্পর্কিত নয় কোনটি? প্রশোধন, ব্যাপন, অবিস্রবণ নাকি ইমবাইবিশন? এটা কি পোল দিব? কুইজ না? আচ্ছা আসো এটা একটা পোল দেই। দাঁড়াও পোল দিচ্ছি, ততক্ষণে অ্যান্সার মাথায় রাখো। আচ্ছা দাও অ্যান্সার দাও, পোল দেওয়া হয়েছে। শুকনো কাঠ পানি শোষণ করে স্ফীত হওয়ার সাথে সম্পর্কিত কোনটি? প্রশোধন, ব্যাপন, অবিস্রবণ, ইমবাইবিশন। প্রশোধন, ব্যাপন, অবিস্রবণ, ইমবাইবিশন।
শুকনো কাঠ পানি শোষণ করে স্ফীত হওয়ার সাথে সম্পর্কিত কোনটি? প্রসেদন, ব্যাপন, অভিস্রবণ, ইমবাইবেশন। দেওয়া হয়েছে, পোল দেওয়া হয়েছে, পোলে অ্যান্সার দাও। আচ্ছা, পোল শেষ করে দেই। 54% ভোট দিছে, 23% পারছে, মানে 23% পড়াশোনা করছে। আচ্ছা, অ্যান্সার হচ্ছে ইমবাইবেশন। সবার আগে অ্যান্সার দিছে হচ্ছে খাদিজা, সেকেন্ডে হচ্ছে পুষ্পিতা, 3-এ হচ্ছে জান্নাতুল খন্দকার রিপা, 4-এ হচ্ছে মুশতাক আহমেদ, 5-এ হচ্ছে মুকুর চাকমা, 6-এ হচ্ছে JSKJXNNXK। মাশাআল্লাহ, খুবই সুন্দর নাম। 7-এ হচ্ছে তুবা, 8-এ হচ্ছে লিখুন, আচ্ছা লিখন, 9 হচ্ছে তাসফিয়া জান্নাত, 10-এ হচ্ছে সামিয়া আক্তার রিমি। আচ্ছা, ধরলাম ছেলে কয়জন? 1টা, 2টা, 3টা। এবার 10 জনের মধ্যে 3 জন ছেলে, বাকি 60টাই হচ্ছে মেয়ে। হ্যাঁ, ছেলেরা জীবন যুদ্ধে এমনি পিছিয়ে গেলে হবে? হবে না তো। পরের প্রশ্নে যাই। প্রসেদনের বাহ্যিক প্রভাবক কোনটা? আপেক্ষিক আর্দ্রতা, পত্রের সংখ্যা, তাপমাত্রা। 1-2, 1-3, 2-3, 1-2-3। প্রসেদনের বাহ্যিক প্রভাবক কোনগুলা? আপেক্ষিক আর্দ্রতা, পত্রের সংখ্যা, তাপমাত্রা। বলো। এটা হচ্ছে 15 নম্বর চ্যাপ্টার। বলো, প্রসেদনের বাহ্যিক প্রভাবক কোনটি? ফুল দিব? ফুল দিলে তো তোমরা পারতেছো না। তুমি ফুল দিতে চাইলে তো সমস্যা। প্রসেদনের বাহ্যিক প্রভাবক হচ্ছে বাহ্যিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা এবং তাপমাত্রা। পত্রের সংখ্যা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। তাহলে অ্যান্সার হচ্ছে 1 ও 3। অ্যান্সার হচ্ছে কি 1 ও 3। পরের প্রশ্নে যাই। কোন প্রক্রিয়ায় উদ্ভিদে খনিজ পদার্থ পাশের কোষে স্থানান্তরিত হয়? কোন প্রক্রিয়ায় উদ্ভিদে খনিজ পদার্থ পাশের কোষে স্থানান্তরিত হয়? ইমবাইবেশন, অভিস্রবণ, ব্যাপন, শ্বসন। ইমবাইবেশন, অভিস্রবণ, ব্যাপন, শ্বসন। কোন প্রক্রিয়ায় খনিজ পদার্থ পাশের কোষে স্থানান্তরিত হয়? অভিস্রবণ। কোন প্রক্রিয়ায়? অভিস্রবণ। কোষস্থ পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একসাথে কি বলে? কোষস্থ পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একসাথে কি বলে? ছেলেরা, পোল দিয়ে তো লাভ হচ্ছে না, তোমরা তো পারতেছো না। কোষস্থ পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একত্রে কি বলে? কোষরস বলে। কি বলে? কোষরস বলে। আচ্ছা, যাও, তোমাদেরকে পড়ার সময় দিলাম 10 মিনিট, এরপরে পোল দিচ্ছি, দেখি ছেলেরা জিতে নাকি মেয়েরা জিতে। ঠিক আছে, 10 মিনিট সময় দিলাম, যাও তোমরা পড়ো, এরপরে একটা পোল দিব, ওইটা যারা পারবে যাও তারাই হচ্ছে আলটিমেট চ্যাম্পিয়ন। 10 মিনিট সময় দিলাম, পড়ো। কই গেল? পড়ো দেখি কি পারবা তোমরা, এরপরে পোল দিব, যাও। 10 মিনিট পড়ো দেখি। 10 মিনিটে পুরো অধ্যায়টা একটা রিভিশন দাও, তারপরে কোশ্চেন জিজ্ঞেস করবো দুইটা পোল দিব। দুইটা পোলে হচ্ছে
প্রথমটাতে প্রথম 10 জনের মধ্যে যতগুলা ছেলে থাকবে ওদেরটা নাম্বার হিসাব হবে আর মেয়েদের নাম্বার হিসাব হবে। দুইটা পলি হচ্ছে টোটাল যাদের সংখ্যা বেশি হবে প্রথম 10-এ ওরাই হচ্ছে ক্লাস 9 এর চ্যাম্পিয়ন। যাও, ক্লাস 10 এর চ্যাম্পিয়ন হচ্ছে ছেলেরা, ক্লাস 9 এর চ্যাম্পিয়ন ওরা। যাও।
আসো দেখি এবার কতখানি আপনারা পারছেন। হ্যাঁ চলে আসছি, দাঁড়ান দাঁড়ান। আচ্ছা চলো এবার দেখি পরের প্রশ্ন। সাউন্ড শুনতে পাইছো তো? আচ্ছা পরের প্রশ্ন দেখি চলো। আচ্ছা আয় হ্যাঁ বেশি সহজ কোশ্চেন। না এটা হবে না, এটার অ্যান্সার দাও, এরপরে আমি আবার আরেকটা দিচ্ছি। হৃৎপিণ্ডের প্রাচীরকে কি বলা হয়? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের প্রাচীরকে কি বলা হয় বলো? ও না না, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, অত উপরে যাবে না। এটা বেশি সহজ কোশ্চেন, এটা দিও না। হৃৎপিণ্ডের প্রাচীরকে বলা হয় এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম। আল্লাহ, তারপরেও ভুল করতেছে। কোনো কাজের সাথে ফাঁকি দেওয়া লাগবে বুঝে যাচ্ছে। পেরিকার্ডিয়াম। আচ্ছা এই যে একটা কঠিন কোশ্চেন, নিলয় থেকে ফুসফুসে রক্ত প্রবেশ করে কোনটির মাধ্যমে? এইটাকে পোল দেওয়া হবে। চলো একটা পোল দেই, এবার দেখি কারা জিতবে। চলো নিলয় থেকে ফুসফুসে রক্ত প্রবেশ করে কোনটির মাধ্যমে? নাও পোল দেওয়া হয়েছে, দাও অ্যান্সার দাও। পোল দেওয়া হয়েছে, দাও অ্যান্সার দাও। দেখি ছেলেরা জিতে নাকি মেয়েরা, প্রথম 10 জনের নাম নিব। যদি ছেলে বেশি থাকে তাহলে ছেলেরা জিতছে, যদি মেয়ে বেশি থাকে তাহলে মেয়েরা জিতছে। ক্লাস 10-এ ছেলেরা জিতছে এবং বিশাল ব্যবধানে জিতছে। মেয়েরা দেখি ক্লাস 9-এ আমার মনে হচ্ছে মেয়েরা জিতবে, কারণ ছেলেরা কিছু পায় না ক্লাস 9-এ। নিলয় থেকে ফুসফুসে রক্ত প্রবেশ করে কোনটির মাধ্যমে? করোনারি ধমনী, পালমোনারি শিরা, পালমোনারি ধমনী, নিম্ন মহাশিরা। চলো বদলে যাই, ছেলেরা কি পারবে? জানার জন্য চোখ রাখুন। আচ্ছা অ্যান্সার হচ্ছে পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী। চলো শেষ করে দেই। আচ্ছা 24% সঠিক উত্তর দিছে, মাত্র 34 জন সঠিক উত্তর দিছে, বাকিরা আল্লাহ। চলো দেখি লিডার বোর্ড। এই আচ্ছা চলো দেখি লিডার বোর্ড। সবার আগে সঠিক উত্তর দিচ্ছে হচ্ছে নিশান, একটা ছেলে। সেকেন্ডে হচ্ছে রিপা, একটা মেয়ে। 3-এ হচ্ছে মরিয়ম, 2টা মেয়ে। 4-এ হচ্ছে মুকুর চাকমা, 2টা ছেলে। 5-এ হচ্ছে ওই যে অদ্ভুত নাম, সো যেহেতু নিজের নাম লেখা নাই ধরে নিলাম ও মেয়ে, 3টা মেয়ে। 4-এ হচ্ছে রাবেয়া আক্তার ঋতু, 4টা মেয়ে। 7-এ হচ্ছে খাদিজা, 5টা মেয়ে। 8-এ হচ্ছে রহিমা, 6টা মেয়ে। 7-এ হচ্ছে 9-এ হচ্ছে তুবা, হ্যাঁ কয়টা মেয়ে হইলো? 7টা মেয়ে। 10-এ হচ্ছে পূজা সরকার তিথি, কয়টা মেয়ে হইলো? 8টা মেয়ে। ছেলেরা 8-2 গোলে হেরে গেছো। ছি 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 ছি। আচ্ছা একজনের নাম দিছে হচ্ছে ভটকি তিথি, মানে কি? তুমি তোমার নাম ভটকা ভটকি দিছো কেন? আহারে ছেলেরা হেরে গেছে, সো ছেলেরা হেরে গেছে দেখে একটা মেয়ে লিখছে লুজার, সে লুজার বানান আবার ভুল লিখছে। অবস্থাটা দেখো।
লিখছে লুজের, লিখনের নাট গেছিল গা, ও লিখছে আমার নাট গাছিল। ভাই তোরা বাংলায় লেখ, ডাইলে একেবারে ইংলিশে লেখ। ছেলেরা খুবই আনএক্সপেক্টেড, অ্যাটলিস্ট 4-6 হইলে একটা কথা ছিল, 8-2, মান সম্মান সব ডুবাইছো তোমরা। আসো, তোমাদের সাথে আর এগুলা খেলাই যাবে না। উচ্চ রক্তচাপ সৃষ্টিতে ভূমিকা রাখে কোনটি বলো? অ্যামাইনো অ্যাসিড, ফসফোলিপিড, হাই ডেনসিটি লিপোপ্রোটিন, লো ডেনসিটি লিপোপ্রোটিন। নেক্সট নেক্সট আবার যখন হবে তখন দেখবেন ছেলেরা জিততে নাকি। বলো উচ্চ রক্তচাপ সৃষ্টিতে ভূমিকা রাখে কোনটি? অ্যামাইনো অ্যাসিড, ফসফোলিপিড, হাই ডেনসিটি লিপোপ্রোটিন, লো ডেনসিটি লিপোপ্রোটিন। উচ্চ রক্তচাপ সৃষ্টিতে ভূমিকা রাখে কোনটি? অ্যামাইনো অ্যাসিড, ফসফোলিপিড, হাই ডেনসিটি লিপোপ্রোটিন, লো ডেনসিটি লিপোপ্রোটিন। না পোল আজকে আর দিব না, অনেক দিছি পোল। ছেলেদেরকে সামাজিকভাবে হেয় করা হচ্ছে পোল দিয়ে দিয়ে, সেই জন্য আমি আজকাল পোল দিব না। অ্যান্সার ইজ লো ডেনসিটি লিপোপ্রোটিন। হাই ডেনসিটি তো হচ্ছে ভালো, লো ডেনসিটি খারাপ, সো লো ডেনসিটি লিপোপ্রোটিন। এবার আসো আমরা কিছু সিকিউ দেখি। দুইটা ছবি দেওয়া, এক হচ্ছে হৃৎপিণ্ডের ছবি দেওয়া আর আরেকটা হচ্ছে তোমার কোলেস্টেরলের ছবি দেওয়া। 3 মার্কে বলছে চিহ্নিত চিত্র আঁকো। সো এক্স এর চিহ্নিত চিত্র আঁকবা। এই যে ছবি, এটা কি বাম নিলয়, ডান নিলয়, বাম অলিন্দ, ডান অলিন্দ, ঠিক আছে? সো ছবি আঁকা শিখতে হবে। হার্টের ছবিটা অনেক কঠিন একটু, সো তোমরা হচ্ছে হার্টের ছবিটা আঁকা শিখতে হবে। আচ্ছা, আর এরপরে বলছে এক্স অঙ্গটি সুস্থ রাখতে ওয়াই এর উপাদানগুলো কিভাবে ভূমিকা রাখে? মানে তোমার কাছে কোলেস্টেরলের ভূমিকা চাইছে। সো কোলেস্টেরল যদি বেশি হয় তাহলে হচ্ছে কি হৃৎপিণ্ড ঠিকভাবে কাজ করতে পারে না, তাই না? আমরা জানি কোলেস্টেরল যদি বেশি হয় তাহলে হৃৎপিণ্ড ঠিকভাবে কাজ করতে পারে না, উচ্চ রক্তচাপ হয়, হার্ট অ্যাটাক হয়, ঠিক আছে? সো কি কোলেস্টেরল বেশি থাকা যাবে? কোলেস্টেরল বেশি থাকা যাবে না। কি করলে কোলেস্টেরল বেশি থাকবে না? ফাস্টফুড জাতীয় খাবার খাওয়া যাবে না, বেশি তেল চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না, নিয়মিত ব্যায়াম করতে হবে, বেশি বেশি শাকসবজি খাইতে হবে, তাইলে হচ্ছে কি থাকবে? আমাদের হৃৎপিণ্ড সুস্থ থাকবে, ঠিক আছে? তাহলে এক সঙ্গ অর্থাৎ হৃৎপিণ্ড সুস্থ রাখতে কোলেস্টেরল অনেক বেশি ভূমিকা রাখে। কিভাবে ভূমিকা রাখে ওইগুলা হচ্ছে বলে দেওয়া হইলো, ঠিক আছে? আচ্ছা আসো পরের প্রশ্নে যাই। লোকমান সাহেবের বয়স ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে টেনশনে থাকেন। ধরো লোকমান সাহেবের বয়স হচ্ছে 50, 60। আচ্ছা, একদিন হঠাৎ তার বুকের মাঝখানে কিছুটা বাম দিকে প্রচন্ড ব্যথা অনুভব করেন এবং প্রচুর ঘামতে থাকেন। ডাক্তারের কাছে নিলে ডাক্তার তাকে ইসিজি করাতে বলেন। বলছে লোকমান সাহেবের বুকে এমন ব্যথা হওয়ার কারণ কি? বলতো দেখি ব্যথা হওয়ার কারণ কি? লোকমান সাহেবের বুকে এরকম ব্যথা হওয়ার কারণ কি? যে বুকের বাঁ পাশে, বুকের বাঁ পাশে আছে না তোমাদের কেউ বুকের বাঁ পাশে? এখানে না কিন্তু এখানে, ঠিক আছে? ছেলেরা যদি মেয়েদেরকে বলতে চাও যে এই যে দেখো আমি তোমাকে দিয়ে দিলাম হার্ট, ঠিক আছে? কি হয়েছে? লোকমান সাহেবের কি হয়েছে? হার্ট অ্যাটাক। ঠিক আছে, লোকমান সাহেবের হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাক কেন হয়? ওই যে হৃৎপিণ্ডের যে রক্তনালীর মধ্যে কোলেস্টেরল জমে কি হয়ে যায়? রক্তনালী ব্লক হয়ে যায়, ফলে হচ্ছে হৃৎপিণ্ড ঠিকভাবে কাজ করতে পারে না। তাই হচ্ছে কি হয়েছে ওনার? হার্ট অ্যাটাক হয়েছে। কি হয়েছে ওনার? হার্ট অ্যাটাক হয়েছে। হ্যাঁ নিশান, তুমি ফার্স্ট হয়েও তোমার কোনো লাভ হইলো না, তোমার জীবনটাই লস। আচ্ছা লাস্ট কোশ্চেন দেখি। বলছে প্রতিকার অপেক্ষা প্রতিরোধ উত্তম। কেন? প্রতিকার মানে হচ্ছে যেটা রোগ হওয়ার পরে করে, রোগ হওয়ার
পরে, আর প্রতিরোধ হচ্ছে যেটা রোগ হওয়ার আগে করে। ঠিক আছে, একবার যদি রোগ হয়ে যায় তাহলে তার কিছু করা যাবে না। একবার যদি কি হয়ে যায়, রোগ হয়ে যায়, তাহলে তো আর কি কিছু করা যাবে? কিছু করা যাবে না। আর যদি রোগ না হয়, রোগ হওয়ার আগে, তাহলে কি কি করা যায়? নিয়মিত ব্যায়াম করতে হবে, কোলেস্টেরল জাতীয় খাবার মানে অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার পরিহার করতে হবে, ফাস্ট ফুড খাওয়া যাবে না বা কম খাইতে হবে, শাকসবজি খাইতে হবে। আর প্রতিকার কি? রোগ হয়ে যাওয়ার পরে, রোগ হয়ে যাওয়ার পরে তোমার কি নিয়মিত ডাক্তারের কাছে যাইতে হবে, নিয়মিত ওষুধ খাইতে হবে, নিয়মিত বিভিন্ন পরীক্ষা করাইতে হবে। ঠিক আছে, সো প্রতিকার আসলে একবার রোগ হয়ে যাওয়ার পরে। সো এইটাতে আসলে প্রতিকারের চেয়ে প্রতিরোধী সবসময় উত্তম, কারণ রোগটা হওয়ার আগে যা যা করতে পারো এটা বেটার। একবার রোগ হয়ে গেলে এরপরে আর কিছু করার নাই। একবার রোগ হয়ে গেলে এরপরে আর কিছু করার নাই। ঠিক আছে, সো যে কথা বলছে এটা সত্য যে প্রতিকার অপেক্ষা প্রতিরোধ উত্তম। চলো পরের প্রশ্ন দেখি। উদ্ভিদ একটি বিশেষ প্রক্রিয়ায় মূলের মাধ্যমে মাটি থেকে পানি সংগ্রহ করে, যা অতিরিক্ত হলে একটি অন্য প্রক্রিয়ায় খাদ্য তৈরির প্রধান অঙ্গের মাধ্যমে বের হয়ে যায়। তিনি বলছে প্রথম প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। প্রথম প্রক্রিয়া কি? উদ্ভিদের পানি শোষণ। সো কি হয়? প্রথম প্রক্রিয়া কি? উদ্ভিদের পানি শোষণ। পানি শোষণ কিসের মাধ্যমে হয়? ব্যাপন এবং অভিস্রবণ দুইটার মাধ্যমেই হয়, তাই না? ব্যাপনের মাধ্যমে হচ্ছে মাটি থেকে হচ্ছে কি পানি উদ্ভিদের কোষে প্রবেশ করে, আবার এই পানিগুলা হচ্ছে অভিস্রবণের মাধ্যমে এক কোষ থেকে আরেক কোষ হয়ে 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 একেবারে উদ্ভিদের সারা দেহে চলে যায়। সো উদ্ভিদের পানি শোষণ পড়ানো হয়েছে খুব ভালোভাবে। তোমরা হচ্ছে ব্যাপন, অভিস্রবণ দুইটাই দেখেন। হ্যাঁ, আচ্ছা। এরপরে বলছে দ্বিতীয় প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রক্রিয়াটা কি ছিল বলো? এই যে এখানে দ্বিতীয় প্রক্রিয়া, অন্য একটি প্রক্রিয়ায় পানি বের হয়ে যায়। দ্বিতীয় প্রক্রিয়া কি ছিল? দ্বিতীয় প্রক্রিয়াটা কি ছিল বলো? এগুলা কি নোট করব? না, তোমাদেরকে প্র্যাকটিস বুক দেওয়া হয় না? এই প্র্যাকটিস বুকের মধ্যে এগুলা সব আছে, জাস্ট তোমাদের দেখায় দেওয়ার জন্য যে কিরকম প্রশ্ন আসে। তোমরা প্র্যাকটিস বুকটা অবশ্যই পড়ে নিবা। হ্যাঁ, প্র্যাকটিস বুকটা অবশ্যই ভালো মতো পড়বা। ইয়েস, দ্বিতীয় প্রক্রিয়াটার নাম কি? প্রশেধন। তাই না? সেখানে কি লিখতে হবে? প্রশেধনের গুরুত্ব লিখতে হবে। প্রশোধনের কারণেই কি উদ্ভিদ পানি মাটি থেকে পানি শোষণ করতে পারে। প্রশোধনের কারণেই হচ্ছে যে চাপের সৃষ্টি হয়, ব্যাপন চাপের সৃষ্টি হয়, এর মাধ্যমে হচ্ছে পানি সারা দেহে পরিবাহিত হয়। প্রশোধনের কারণেই কি উদ্ভিদ হচ্ছে খনিজ লবণ শোষণ করতে পারে। প্রশোধনের মাধ্যমে কারণেই হচ্ছে উদ্ভিদে খাদ্য তৈরির জন্য যে পানি লাগে ওইটা পাতা পর্যন্ত আসে। প্রশোধনের কারণেই কি যে খাদ্যটা তৈরি হয় ওইটা সারা দেহে হচ্ছে পৌঁছাইতে পারে। সো প্রশোধন হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু আবার দেখা যায় কি শীতকালে যখন পানির পরিমাণ কম থাকে তখন হচ্ছে কি হয়, প্রশোধন চলতে থাকে, ফলে হচ্ছে পানি সব বের হয়ে যায়, তখন হচ্ছে পানির অভাবে কি হয়, গাছ মারা যায়। সো এই ক্ষেত্রে আবার প্রশোধন খারাপ, কিন্তু আসলে সব ক্ষেত্রেই মোটামুটি প্রশোধন হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এই হচ্ছে প্রশোধনের গুরুত্ব। সো প্রশোধনের গুরুত্বটা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই ভালো মতো পড়ে নিবা। আচ্ছা, সো আজকের ক্লাস মোটামুটি শেষ। সো তোমাদের ক্লাস 9-এ হচ্ছে এবার মেয়েরা চ্যাম্পিয়ন হলো, আশা করি নেক্সট বার হচ্ছে ছেলেরা চ্যাম্পিয়ন হবে। ঠিক আছে, সো কারো কোনো প্রশ্ন আছে? এনিওয়ান হ্যাজ এনি কোশ্চেনস?
সামঞ্জস্য মানে কি? আনা বুঝি নাই ভাইয়া। না, আমার আগে থেকে ইচ্ছা ছিল না বায়োলজি নিয়ে পড়ার। আচ্ছা, ছেলেরা বলছে ওরা ইনশাল্লাহ সামনের বার খেলা দেখাবে। হ্যাঁ, আচ্ছা, ক্লাস 9-এ মেয়েরাই চ্যাম্পিয়ন হয়েছে। পেরিস্টালসিস কি? পেরিস্টালসিস হচ্ছে ওই যে আমাদের পেটের ভিতরে যে খাবার সামনের দিকে যায়, যে প্রক্রিয়াতে সামনের দিকে যায় ওইটাকে পেরিস্টালসিস বলে। আচ্ছা, ছেলেদের পরীক্ষা চলে, মেয়েদের কি পরীক্ষা চলে না? আদর্শ রক্তচাপ কি? আদর্শ রক্তচাপ হচ্ছে ওই যে 120/80। ঠিক আছে, সিস্টোলিক 120, ডায়াস্টোলিক 80। প্র্যাকটিস বুক কোথায় পাবো? অ্যাপে, ওয়েবসাইটে, সব জায়গায় পাবা। সিলেবাসের ভিতরে গেলে অধ্যায়ে ঢুকবা, অধ্যায়ে ঢুকলে পাশেই হচ্ছে ইয়ে পেয়ে যাবা। হ্যাঁ, চিত্র শিখতে হবে, হার্টের চিত্র শিখতে হবে। ছেলেদেরকে জিততে দিবা না? আচ্ছা ছেলেরা, মেয়েরা কিন্তু তোমাদেরকে ইয়ে দিচ্ছে, চ্যালেঞ্জ দিচ্ছে যে তোমাদেরকে জিততে দিবে না। সো ছেলেরা, এভাবে মান সম্মান ডুবাইবা? ভেসেল কি? ভেসেল হচ্ছে ওই যে জাইলেমে 4 ধরনের কোর্স থাকে, এর মধ্যে একটা হচ্ছে ভেসেল, ট্রাকিট ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ইসিজি কি? ইসিজি হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। এটা হচ্ছে হার্ট ঠিক আছে নাকি ওইটা দেখার জন্য একটা পরীক্ষা। যাদের হার্টে সমস্যা থাকে ওদের ইসিজি করতে দেয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকে এইটুকুই। দেখা হবে আবার নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।